ভিডিওর থাম্বনেল দেখে তোমরা হয়তো কিছুটা আন্দাজ করতে পারছো যে ওয়েস্ট বেঙ্গল জিডিএস সাইকেল 2 সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদের জানাবো। তো যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সেই সমস্ত একবার তোমাদের আমি বলে দিচ্ছি। নাম্বার 1, যে কত বছর বয়সে জিডিএস এমপ্লয়াররা রিটায়ার্ড হন। পরের কোশ্চেন, যে জিডিএস এমপ্লয়াররা রিটায়ার্ড হবার পর তারা কি আর পেনশন পান? নেক্সট কোশ্চেন, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে স্যার আমি ফর্ম ফিল আপ করার সময় ডেট অফ বার্থের কোনো প্রুফ দিতে ভুলে গেছি, তাহলে কি আমার ফর্মটা ক্যান্সেল হয়ে যেতে পারে? নেক্সট কোশ্চেন, সবাই চায় যে স্যালারির ক্ষেত্রে স্যালারিটা বেশি হোক আর কি, সবাই চায়। তো তোমরা তো জানো যে জিডিএসে লেভেল 1-এর থেকে লেভেল 2-তে স্যালারি কিন্তু বেশি, বিপিএম বা ডাক সেবক উভয়ের ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে যদি কেউ লেভেল 1-এ জবটা পায় তো তারা কি লেভেল 2-তে পরিবর্তন করতে পারে? অর্থাৎ এক কথায় যে অফিসটাকে লেভেল 1 থেকে লেভেল 2-তে পরিবর্তন করা যায় কি? নেক্সট কোশ্চেন, গ্রামীণ ডাক সেবক যে এমপ্লয়াররা আছে তারা বছরে ছুটি কীরকম পান? নেক্সট কোশ্চেন, যে গ্রামীণ ডাক সেবকে জব করাকালীন অর্থাৎ জব করতে করতে আদার্স কোনো চাকরির এক্সাম কি দেওয়া যাবে? আর যদি আদার্স কোনো চাকরি পেয়ে যায় তাহলে কি জিডিএসের চাকরিটা ছাড়তে পারে? নেক্সট কোশ্চেন, কাস্ট সার্টিফিকেটের কথা। কাস্ট সার্টিফিকেট সেন্ট্রাল গভর্নমেন্টের লাগবে না স্টেট গভর্নমেন্টের লাগবে? অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করেছে যে স্যার ওবিসি সার্টিফিকেটটা সেন্ট্রালের লাগবে না স্টেট গভর্নমেন্টের লাগবে? নেক্সট কোশ্চেন, যে জিডিএসে পুলিশ ভেরিফিকেশানটা কখন হয়? জয়েনিংয়ের আগে হয় না জয়েনিংয়ের পরে হয়? এটাও আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে। আবার পরের কোশ্চেন, যে কাট অফ কীরকম হতে পারে? ওয়েস্ট বেঙ্গল জিডিএস সাইকেল 2-এর কাট অফ কীরকম যেতে পারে? পরের কোশ্চেন, যে গ্রামীণ ডাকসেবকে পুরুষদের তুলনায় মহিলাদের বাড়তি সুযোগ সুবিধা আর কি কি পাওয়া যায়? মানে মহিলাদের বাড়তি সুযোগ সুবিধা কি কি? নেক্সট কোশ্চেন, যারা সাইকেল 1-এ ফর্ম ফিল আপ করেছিল তারা সাইকেল 2-তে ফর্ম ফিল আপ করলে ফর্মটা কি ক্যান্সেল হয়ে যাবে? অর্থাৎ আমাকে জিজ্ঞাসা করেছে যে স্যার আমি সাইকেল 1-এ ফর্ম ফিল আপ করেছি, সাইকেল 2-তেও করেছি, তাহলে কি আমার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে? নেক্সট কোশ্চেন, ব্রাঞ্চ পোস্টমাস্টার তো স্যালারি পান, তো স্যালারি বাদ দিয়ে আর বাড়তি কত টাকা পান? তার স্যালারি বাদে এক্সট্রা ইনকাম কত? নেক্সট কোশ্চেন, সাইকেল 1-এ তো তোমরা জানো 5,778টা ভ্যাকেন্সি ছিল, তো 3 বছর কোর্ট কেস হয়ে পড়েছিল, যার জন্য অনেকেই আদার্স কোনো লাইনে চলে গেছে বা আদার্স কোনো চাকরি পেয়ে গেছে। তো বেশিরভাগ ভ্যাকেন্সি কিন্তু খালি থেকে গেছে, 5,778টা কিন্তু পূরণ হয়নি। তো সাইকেল 1-এর সেকেন্ড লিস্ট কি বেরোতে পারে না সাইকেল 3 বেরোবে? সাইকেল 2-এর সব কিছু মিটে যাওয়ার পর সাইকেল 3 বেরোবে, কোনটা? নেক্সট কোশ্চেন, যে গ্রামীণ ডাকসেবকে ব্রাঞ্চ পোস্টমাস্টার আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এই সিলেকশনটা কিভাবে হয়? তো এইগুলো হলো সেই সমস্ত কোশ্চেন যে কোশ্চেনগুলো আজকের এই ভিডিওতে তোমরা স্টেপ বাই স্টেপ ভালোভাবে বুঝতে পারবে। তো হ্যালো ফ্রেন্ডস, ইন্ডিয়ার সবথেকে বড় জব আপডেট ইউটিউব চ্যানেল মাই শর্ট ট্রিকে তোমাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে তোমরা রেল, ব্যাংক, জিডিএস, পিএসসি, এসএসসি, আর্মি ইত্যাদি গভর্নমেন্ট জব এবং আদার্স প্রাইভেট জবগুলোর লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো আজকে আমি তোমাদের যে প্রশ্নগুলো বললাম সেগুলোর উত্তর আমি তোমাদের একদম ডিটেলসে আলোচনা করে দেবো। পুরো কনফিউশন আমি তোমাদের আজকে দূর করব। তো আশা করছি আজকের পর থেকে জিডিএস সম্পর্কে আর কোনোরকম কনফিউশন তোমাদের থাকবে না। তো যেহেতু অনেকগুলো কোশ্চেন রয়েছে তোমরা দেখলে, তো ভিডিওটি অবশ্যই একটু বড় হবে, তোমরা ভালোভাবে লাস্ট পর্যন্ত দেখবে। তো চলো এখন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি, যে সমস্ত বন্ধুরা এই মাই শর্ট ট্রিক চ্যানেলকে নতুন ভিজিট করছো তারা গভর্নমেন্ট বা প্রাইভেট জবসগুলোর আপডেট কুইক পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো।
এতে নতুন ভিডিওগুলির আপডেট কিন্তু তোমরা সবার প্রথমে আর কুইক পেয়ে যাবে। আর হ্যাঁ, মাই শর্ট ট্রিক চ্যানেলের দুটো টেলিগ্রাম গ্রুপ আছে, একটা অফিসিয়াল আর একটা আনঅফিসিয়াল। অফিসিয়ালটা অনলি অ্যাডমিন করা আছে, সেখানে একমাত্র আমি এসএমএস করতে পারি, বিভিন্ন রকম আপডেটগুলো আমি সেখানে তোমাদের দিয়ে থাকি, এতে তোমাদের সুবিধা হয়। আরেকটা আছে ডিসকাশন গ্রুপ, যেটাতে মানে অল ইন্ডিয়ার বিভিন্ন স্টেট বা আদার্স ক্যান্ডিডেটরা সেখানে আছে, সেখানে জিডিএস বা আদার্স জবগুলো সম্বন্ধে ভালোভাবে আলোচনা হয়। তোমরা কিন্তু সেখানে অ্যাড হয়ে যেতে পারো। তোমরা প্রথমে টেলিগ্রাম অ্যাপটিকে ডাউনলোড করবে, তারপর লিঙ্কে ক্লিক করবে, নইলে কিন্তু তোমরা অ্যাড হতে পারবে না। তো ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অ্যাড হয়ে যাবে। তো চলো আমরা এখন বেশি কথা না বাড়িয়ে আলোচনাতে ফিরে যাই। তো আমরা দেখে নিই ফার্স্ট কোশ্চেন কী আছে। প্রথম কোশ্চেন ছিল যে জিডিএস এমপ্লয়াররা কত বছর বয়সে রিটায়ার্ড হন। তো দেখো, এই প্রশ্নের অ্যান্সারটা তোমাদেরকে সঠিকভাবে দিতে হলে আমাকে একবার একটা অফিসিয়াল নোটিফিকেশানে যেতে হবে। তো দেখো, আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশানে। জিডিএস এমপ্লয়াররা কত বছর বয়সে রিটায়ার্ড হন, এটা কিন্তু সে সম্বন্ধিত কোনো অফিসিয়াল নোটিফিকেশান নয়। এটা হচ্ছে জিডিএস থেকে প্রমোশন হয়ে এক্সামের মাধ্যমে যে এমটিএস পদে যাওয়া যায়, এটা সে সম্পর্কিত রিক্রুটমেন্টের একটা অফিসিয়াল নোটিফিকেশান, যেটা পাবলিশ হয়েছিল 2018 সালের ডিসেম্বরের 11 তারিখে। তো দেখো, এই নোটিফিকেশানটা তোমরা স্ক্রল করে যখনই নিচের দিকে যাবে, তখনই যে 3 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে যে দ্য এঙ্গেজমেন্ট অফ জিডিএস ইজ কন্টিনিউড টিল দ্য এজ অফ 65 ইয়ার্স। অর্থাৎ জিডিএস যে এমপ্লয়াররা রয়েছেন তারা 65 বছর পর্যন্ত কাজ করতে পারবেন। 65 বছর বয়স হয়ে গেলে তাদেরকে কিন্তু রিটায়ার্ড হতে হবে। আর এই অফিসিয়াল নোটিফিকেশানটা তোমরা যারা গ্রুপে আছো, টেলিগ্রাম গ্রুপে, আমি কিন্তু সেখানে নোটিফিকেশানটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এটা দেখে নিতে পারো, অথবা এখান থেকে ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের কোশ্চেন ছিল যে জিডিএস এমপ্লয়াররা রিটায়ার্ড হওয়ার পর তারা কি আর পেনশন পান কি না। তো অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমাদেরকে আমি অবশ্যই সাহায্য করব। যে জিডিএস এমপ্লয়াররা রিটায়ার্ড হওয়ার পর পেনশন পান, তবে এটা সরকার ডিরেক্ট কিন্তু দেয় না। এর জন্য একটা স্কিম আছে যার নাম হচ্ছে সার্ভিস ডিসচার্জ বেনিফিট স্কিম, অর্থাৎ সংক্ষেপে এসডিবিএস। এটা গ্রামীণ ডাকসেবকদের একটা স্কিম যার মাধ্যমে পেনশন দেওয়ার ব্যবস্থা করা হয়। তো এই স্কিমের কী কী ফিচার্স রয়েছে তোমাদেরকে আমি একবার সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখো, এটা হচ্ছে এসডিবিএস অর্থাৎ সার্ভিস ডিসচার্জ বেনিফিট স্কিমের শর্তাবলী। তো আমি প্রত্যেকটি শর্ত আমি এখানে আলোচনা করব না, কারণ এতে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে দেখো, 4 নম্বর পয়েন্ট, সেখানে লেখা আছে গভর্নমেন্ট শ্যাল কন্ট্রিবিউট 200 অর্থাৎ গভর্নমেন্ট তোমার অ্যাকাউন্টে প্রতি মাসে 200 টাকা করে দেবে। তারপর দেখো আছে নো রিকভারি ফ্রম জিডিএস। আর 6 নম্বরে আছে দ্য কন্ট্রিবিউশন শ্যাল বি ক্রিয়েটেড টু দ্য ট্রাস্টি ব্যাঙ্ক ডেজিগনেটেড বাই দ্য পিএফআরডিএ। অর্থাৎ তোমার কোনো ট্রাস্টি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে, যেমন বিওআই বা এসবিআই বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এরকম কোনো ফিজিক্যাল আর সেটা ট্রাস্টি ব্যাঙ্কও হতে হবে, সেরকম কোনো ব্যাঙ্কে তোমার অ্যাকাউন্ট থাকতে হবে। আর এই যে 200 টাকাটা, এটা কিন্তু তোমরা জব করাকালীন তুলতে পারবে না, তোমাকে এটা জমা রাখতে হবে। তোমার রিটায়ার্ড হওয়ার পর এটা কিন্তু পেনশন হিসেবে সরকার তোমাকে দেবে। এরপরে দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ 9 নম্বর পয়েন্টটা, অন অ্যাটেনিং দ্য এজ অফ 58 দ্য জিডিএস ক্যান উইথড্র 20% অফ দ্য অ্যাকুমুলেশন। অর্থাৎ যে 200 টাকা করে জমা দিয়ে এলো গভর্নমেন্ট তোমার 65 বছর পর্যন্ত, যখন তোমার 58 ইয়ার্স এজ হবে, যখন 58 বছর বয়স হবে, তখন তুমি এখান থেকে 20% কিন্তু উইথড্রল করতে পারবে 58 বছর বয়সেই। 10 নম্বর পয়েন্টটা দেখো, অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জ 60% উইল বি পেড, 40% শ্যাল বি ইনভেস্টেড ফর পারচেসিং লাইফ অ্যানুইটি ফ্রম ইন্স্যুরেন্স কোম্পানি। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে তুমি যখন রিটায়ার্ড করবে, 65 বছর বয়স যখন তোমার হবে, তখন যে পেনশনের ওই যে 200 টাকা জমা দিয়ে এলো, তার পুরো টাকাটা 60% কিন্তু তুমি তুলতে পারবে।
আর বাকি যে 40% সেটা কিন্তু তোমাকে কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ইনভেস্ট করতে হবে, যেমন LIC, সেরকম একটা কোনো কোম্পানিতে তোমাকে কিন্তু ইনভেস্ট করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের কোশ্চেন ছিল যে অফিস লেভেল 1 থেকে লেভেল 2তে পরিবর্তন করা যায় কি না। তো দেখো, অবশ্যই পরিবর্তন করা যায়। অফিসকে লেভেল 1 থেকে লেভেল 2তে পরিবর্তন করা যায়, আর এটা অবশ্যই সবাই পরিবর্তন করার চেষ্টা করে নিজেদের স্যালারিটা বাড়ানোর জন্য, কারণ তোমরা জানো যে লেভেল 1 থেকে লেভেল 2তে স্যালারি কিন্তু অনেকটাই বেশি। আর স্যালারি কত বেশি সে সম্পর্কিত একটা ভিডিও তো আমার দেওয়া আছে, তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে সার্চ করে তোমরা সেটা দেখে নাও, বা তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে আছো আমাকে বললে আমি কিন্তু সেখানেও সেই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেবো। তবে হ্যাঁ, পরিবর্তন তো করা যায়, তবে তার জন্য কিছু শর্ত রয়েছে। যেমন প্রথম শর্ত যে 1 বছর কিন্তু তোমাকে কাজ করতে হবে জিডিএসে। তুমি যে চাকরিটা পেয়ে যাচ্ছ, তারপর যে পোস্টে বসে তোমার পোস্টিং হচ্ছে সেখানে কিন্তু 1 বছর কিন্তু তোমাকে কাজ করতে হবে। আর তারপর তোমাদের মনে পড়ছে যে রেসিডেন্স বলে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যে জিডিএসদের ঘর ভাড়া দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, সে সম্পর্কে তো একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে তোমাদেরকে একটা অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়েছিলাম, সেখানে কিছু টার্মস আর কন্ডিশন ছিল। দেখো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এটা নোটিফিকেশানটা থেকে প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই যে লেভেল 1 থেকে লেভেল 2তে পরিবর্তন করার জন্য অফিসিয়াল নোটিফিকেশান, তা কিন্তু নয়। এটা সিম্পল একটা নোটিফিকেশান যেটা তোমাদের সবার মোবাইলে আছে, অর্থাৎ সাইকেল টু রিক্রুটমেন্টের যে অফিসিয়াল নোটিফিকেশান, এটা কিন্তু সেই অফিসিয়াল নোটিফিকেশানটাই তোমরা দেখতে পাচ্ছ, যে নোটিফিকেশান ফর দ্য পোস্ট অফ গ্রামীণ ডাক সেবক সাইকেল 2। এখানে তোমরা স্ক্রল করে নিচের দিকে যাবে। স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর এখানে যে পয়েন্টটা তোমরা দেখতে পাবে, এখানে দেখো এই যে 6 নম্বর পয়েন্ট, যে রেসিডেন্স। এখানে কতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, যে ব্রাঞ্চ পোস্টমাস্টার কোন জায়গাতে তাদের অফিসটা খুলতে পারবে। তো এখানে প্রত্যেকটা আমি তোমাদের বলতে পারবো না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। একটা ভিডিও আমার দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। তো দেখো এখানে কয়েকটা আছে লোকেশন, যেমন গ্রামের বিজি জায়গাতে হতে হবে, অর্থাৎ তোমাদের গ্রামের যে কোথায় মানে বিজি জায়গা যেখানে মার্কেট টার্গেট রয়েছে সেখানে কিন্তু অফিসটা হতে হবে। মেন রোডের দিকে মুখ করে থাকতে হবে। তারপরে সেখানে বিদ্যুৎ ব্যবস্থা ভালো থাকতে হবে, নেটওয়ার্কের জন্য যেন কোনো রকম প্রবলেম না থাকে। ঘরের সাইজ ঠিকমতো হতে হবে, কোনো দোকান মানে পুরনো কোনো ঘরে হয় চলবে না, একটা ভালো অফিসের মতো অফিস হতে হবে। তো এই যে এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, পাওয়ার সাপ্লাই ঠিকমতো থাকতে হবে। তো এই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি যদি ঠিকঠাক মানা হয়, তুমি যেখানে অফিস করবে সেখানে যদি এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সব ঠিকঠাক থাকে, তখন তুমি লেভেল 1 থেকে লেভেল 2তে অফিসটা পরিবর্তন করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। তারপর উপর মহল থেকে অফিসার এসে শোকজ করবে, সেখানে দেখবে তোমার অফিসের ব্যবস্থা কী, সেটাতে লেভেল 2 এর কাজ করা সম্ভব কি না। সেই অ্যাপ্লিকেশন করার পর এটা কিন্তু তাদের উপরে ডিসাইড করছে যে তারা তোমার অফিসকে লেভেল 1 থেকে লেভেল 2তে পরিবর্তন করে দেবে কি না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের কোশ্চেন ছিল যে গ্রামীণ ডাকসেবকের যে এমপ্লয়ার রয়েছেন তাদের ছুটি কীরকম থাকে, বছরে তারা ছুটি কীরকম পান। তো দেখো, অন্যান্য যে কেন্দ্রীয় সরকারের এমপ্লয়াররা রয়েছেন তারা বছরে যা ছুটি পান, গ্রামীণ ডাকসেবকের এমপ্লয়াররাও কিন্তু বছরে সেই একই ছুটি পান। তো 2020 সালে যে নতুন হলিডে লিস্টটা রয়েছে সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে তোমাদের 2020 সালের নতুন অফিসিয়াল হলিডে লিস্ট। দেখো ওখানে লেখা আছে লিস্ট অফ হলিডেজ ডিউরিং দ্য ইয়ার 2020 ফর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স অফ সেন্ট্রাল গভর্নমেন্ট লোকেটেড অ্যাট দিল্লি অথবা নিউ দিল্লি। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের আন্ডারে যতজন কর্মচারী কাজ করছেন সবার জন্যই এই ছুটিগুলো। এটা পুরো একদম দিল্লি থেকে প্রকাশ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো অফিসিয়াল হলিডে লিস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমরা ছুটি পেয়ে যাবে রিপাবলিক ডে জানুয়ারির 26 তারিখ, হোলি মার্চের 10 তারিখ, রামনবমী এপ্রিলের 2 তারিখ, মহাবীর জয়ন্তী এপ্রিলের 6 তারিখ, গুড ফ্রাইডে এপ্রিলের 10 তারিখ, বুদ্ধ পূর্ণিমা মে 7 তারিখ, ঈদ উল ফিতর 25শে মে, ঈদ উজ জোহা 1 আগস্ট,
জন্মাষ্টমী 12 আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে 15 আগস্ট, মহরম 30 আগস্ট, মহাত্মা গান্ধীর বার্থডে 2 অক্টোবর, দশেরা 25 অক্টোবর, তার বার্থডে অফ প্রফেট মোহাম্মদ, এটা হচ্ছে 30 অক্টোবর। তারপর 14 নভেম্বর দীপাবলি, 30 নভেম্বর গুরু নানকের জন্মদিন, 25 ডিসেম্বর খ্রিস্টমাস ডে। অর্থাৎ এই দিনগুলোতে বছরে কিন্তু তোমরা ছুটি পেয়ে যাবে। এটা তোমরা এখান থেকে ভিডিওটিকে পজ করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা তোমরা যারা গ্রুপে আছো তাদেরকে আমি এটা দিয়ে দেবো। তো আশা করছি তোমাদের আমি বোঝাতে পেরেছি। আর হ্যাঁ, একটা কথা, মেয়েরা কিন্তু একটু বেশি ছুটি পায়, কারণ তাদের জন্য মাতৃত্বকালীন ছুটিটা রয়েছে। তো আশা করছি বোঝাতে পেরেছি। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের কোশ্চেন ছিল যে জিডিএসে জব করতে করতে অন্য চাকরির এক্সাম দেওয়া যাবে কি না। অন্য জবটা যদি পেয়ে যাই তাহলে কি জিডিএসের চাকরিটা ছাড়তে পারবো কি না। দেখো, অবশ্যই তোমরা গ্রামীণ ডাকসেবকে জব করাকালীন অন্য চাকরির জন্য প্রিপারেশন নিতে পারো এবং অন্য চাকরির এক্সাম তোমরা দিতে পারো, কোনো রকম প্রবলেম নেই, এরকম কোনো ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া নেই। আর যদি তোমরা সেই এক্সামগুলোতে কোনো একটাই পাস করে যাও, যদি সেই দিকে চাকরি পেয়ে যাও, তাহলে তোমরা জিডিএসটা ছেড়ে দিতে পারো, কোনো রকম প্রবলেম নেই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে জিডিএসে জব করতে করতে তোমরা অন্য চাকরির এক্সাম দিতে পারো, আর যদি আদার্স কোনো চাকরি পেয়ে যাও তাহলে জিডিএসটা ছেড়েও দিতে পারো, কোনো রকম প্রবলেম হবে না। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের কোশ্চেন ছিল যে কাস্ট সার্টিফিকেট সেন্ট্রাল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্ট কার লাগবে। এটা আমাকে একজন ওবিসি ক্যান্ডিডেট জিজ্ঞাসা করেছিল যে সাইকেল 1-এ সিলেকশন হয়েছে, তারপর ভেরিফিকেশনের সময় তার নাকি যে একটা প্রবলেম হয়েছে যে সে নাকি স্টেট গভর্নমেন্টের ওবিসি সার্টিফিকেট দিয়েছিল, কিন্তু তারা সেটা গ্রাহ্যও করেনি। তারপর সে নাকি তাদেরকে ইমেল না কিছু হোক কিছু SMS করেছে, কিন্তু সেখান থেকে কোনো রকম রিপ্লাই দেয়নি। তো দেখো, তোমাকে বলবো যে এটাতে কিন্তু কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয়, কারণ সাইকেল 2-এর ইনস্ট্রাকশনটা তোমরা যদি ভালো করে দেখো, এই কাস্ট সার্টিফিকেট সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে এরকম কোনো ইনস্ট্রাকশন কিন্তু দেয়া নেই, যে কোনো একটা হলেই চলবে। তবে আমরা তো জানি যে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে স্টেট গভর্নমেন্টেরই কিন্তু ওবিসি সার্টিফিকেটের ইয়েটা বেশি। ওবিসি বা আদার্স যে কাস্ট সার্টিফিকেটগুলো SC ST স্টেট গভর্নমেন্টই সাধারণত এগুলো ইস্যু করে। তো তোমাদের বলবো যে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট এরকম কোনো নির্দিষ্ট কোনো উল্লেখ করা নেই, যে কোনো একটা হলেই চলবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের কোশ্চেন ছিল যে জিডিএসে পুলিশ ভেরিফিকেশনটা কখন হয়, জয়েনিংয়ের আগে হয় না জয়েনিংয়ের পরে হয়। দেখো, পুলিশ ভেরিফিকেশনটা তো হয়, কিন্তু জয়েনিংয়ের আগে হবে না জয়েনিংয়ের পরে হবে সেটা কিন্তু কোনো রকম ইনস্ট্রাকশন বলা নেই, তাই এটা বলা খুব মুশকিল। পুলিশ ভেরিফিকেশনটা জয়েনিংয়ের আগেও হতে পারে, আবার জয়েনিংয়ের পরেও হতে পারে। তবে যখন পুলিশ ভেরিফিকেশনের কথাটা এলো, তখন তোমাদেরকে একটা কথা বলে দিই যে পুলিশ ভেরিফিকেশনটা এখানে সেরকম গুরুত্বপূর্ণ না হলেও ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ। যখন তুমি ট্রান্সফার নেবে, দূরের কোনো জায়গায় যদি তুমি চাকরিটা পাও, যদি তোমার নিজের পোস্ট অফিসে ট্রান্সফারটা নিতে চাও, তখন কিন্তু পুলিশ ভেরিফিকেশনের সমস্ত কাগজপত্র কিন্তু লাগবে। সেখানে কিন্তু কোনো রকম পুলিশ কেস কিন্তু থাকা চলবে না, পুলিশের খাতায় কিন্তু তোমার কোনো রকম রেকর্ড থাকা চলবে না, না হলে কিন্তু তোমার ট্রান্সফার কিন্তু হবে না, তোমাকে সেই সারা জীবন দূরে চাকরি করতে হবে। তো পুলিশ ভেরিফিকেশানটা ট্রান্সফারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে জয়েনিংয়ের সময় পুলিশ ভেরিফিকেশানটা আগেও হতে পারে বা পরেও হতে পারে, এক্ষেত্রে সেরকম বা খুব একটু গুরুত্বপূর্ণ কিছু নয়। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের কোশ্চেন ছিল যে ওয়েস্ট বেঙ্গল জিডিএস সাইকেল 2-এর কাট অফ কীরকম হতে পারে। দেখো, কাট অফ কীরকম হতে পারে আনুমানিক আমি অনেকগুলো তথ্যই তোমাদের দিয়েছি, এর আগে 2-3টি ভিডিও দিয়েছি। যারা আমার সাবস্ক্রাইবার তাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে কাট অফ কীরকম হতে পারে, কারণ কাট অফ নিয়ে আমি অনেক আলোচনা করেছি। আর এখন কাট অফের কথাটা তারা জিজ্ঞাসা করছে যারা আমার নতুন সাবস্ক্রাইবার। তো তোমাদের কমেন্ট অবশ্যই আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আগের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো তোমরা গ্রুপে অ্যাড হয়ে যাবে, আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো।
আর আজকে আমি সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি যে কাট অফ মোটামুটি আনুমানিক কীরকম যেতে পারে। দেখো, জেনারেলের ক্ষেত্রে কাট অফ যেতে পারে মোটামুটি 85 থেকে 95% পর্যন্ত। ওবিসির ক্ষেত্রে যেতে পারে 85 থেকে 92% পর্যন্ত। এসসির ক্ষেত্রে 81 থেকে 90% পর্যন্ত কাট অফ যেতে পারে। এসটির ক্ষেত্রে 80 থেকে 88% পর্যন্ত কাট অফ যাবে। ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন এর 84 থেকে 93% পর্যন্ত কাট অফ যাবে। আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা, তাদের ক্ষেত্রে 80 থেকে 85% পর্যন্ত কাট অফ যাবে। তো তোমরা এটা স্ক্রিনশট করে নিতে পারো ভিডিওটি পজ করে। আর যারা গ্রুপে আছো, আমি গ্রুপে এই ফটোটি সেখানে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে নিয়ে নেবে। তো আশা করছি কাট অফটা তোমরা বুঝতে পেরেছো, একটা ধারণা তোমাদের হয়েছে। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের কোশ্চেন ছিল যে জিডিএসে মহিলাদের বাড়তি সুযোগ সুবিধা কি কি আছে। তো দেখো, জিডিএসে মহিলাদের বাড়তি সুযোগ সুবিধা অবশ্যই পুরুষদের থেকে অনেক বেশি আছে। দেখো, প্রথমত তোমাদের প্রমোশনের ক্ষেত্রে 10% সংরক্ষণ আছে। তোমরা যখন প্রমোশনের জন্য এক্সাম দেবে, এমটিএস বা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সোটাল অ্যাসিস্ট্যান্ট, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বাড়তি 10% সংরক্ষণ থাকবে। 2 নম্বর, তোমরা তো পুরুষদের মতো এমনি ছুটি তো পাবেই, যে ছুটিগুলো আমি আগের প্রশ্নে বললাম যে কীরকম ছুটি থাকে, তো সেগুলো বাদ দিয়েও তোমাদের তো মাতৃত্বকালীন ছুটি রয়েছে। তারপর দেখো, ট্রান্সফারের যে নিয়ম, সেখানে পুরুষরা কিন্তু একবারে ট্রান্সফার হতে পারবে, কিন্তু মহিলারা 2বার ট্রান্সফার হতে পারবে। একবার বিয়ের আগে, আরেকবার বিয়ের পর, যেখানে তার শ্বশুরবাড়ি হবে, ঠিক আছে, সেখানে সে ট্রান্সফার নিতে পারবে। তো এই বিয়ের পর এই কথাটা ভেবেই কিন্তু 2বার ট্রান্সফারের নিয়মটা রাখা হয়েছে। তো আরেকবার দেখো যে মোটামুটি 1 বছর এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু তারা ট্রান্সফার হতে পারবে। আর যারা পুরুষ, তাদের ক্ষেত্রে কিন্তু 1 বছরের বেশি এক্সপিরিয়েন্স চাই। তো মেয়েদের এই সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে, যে প্রমোশনে 10% সংরক্ষণ, মাতৃত্বকালীন ছুটি প্লাস সাধারণ ছুটি তো রয়েছে, 2বার ট্রান্সফারের সুযোগ, আর 1 বছর এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের কোশ্চেন ছিল যে যেসব ক্যান্ডিডেট সাইকেল 1-এ ফর্ম ফিল আপ করেছিল অথচ সিলেকশন হয়নি, তারা যদি আবার সাইকেল 2-তে ফর্ম ফিল আপ করে, তাহলে কি তাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে? দেখো, আমি গ্রুপে কয়েকদিন আগে দেখছিলাম এই জিনিসটা নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছিল, আর অনেকে এতে প্যানিক হয়ে গেছে। অনেকে আশ্চর্য হয়ে গেছে এই খবরটা শুনে যে সাইকেল 1 আর সাইকেল 2-তে দুটোতে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের নাকি ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। তো দেখো, এতে প্যানিক হওয়ার কিছু নেই, কারণ প্রথমত আমি তোমাদের বলবো যে অফিসিয়াল নোটিফিকেশানে সবথেকে বেশি তোমরা কিন্তু ট্রাস্ট করবে। আদার্স অফিসিয়াল বাদ দিয়ে যদি কোনো আনঅফিসিয়াল কিছু তোমরা বা প্রাইভেট কিছু তোমরা ট্রাস্ট করো, তাহলে কিন্তু তোমরা এই সমস্ত জালিয়াতির পেছনে পড়ে যাবে। তোমরা অফিসিয়াল বাদ দিয়ে আদার্স কিছু কিন্তু ট্রাস্ট করবে না। তো এই খবরটা সম্পূর্ণ ভুল। কারো ফর্ম কোনোরকমভাবে রিজেক্ট হবে না। যারা সাইকেল 1-এ সিলেকশন হয়নি, তারা অবশ্যই সাইকেল 2-তে আশা করছি সিলেকশন হয়ে যাবে। কোনো রকম ফর্ম কিন্তু তাদের রিজেক্ট হবে না। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের কোশ্চেন ছিল যে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, তিনি তো স্যালারি পান, কিন্তু স্যালারি বাদ দিয়ে তিনি বাড়তি আর কত টাকা পান, তার এক্সট্রা ইনকামই বা কত? দেখো, এক্ষেত্রে তোমরা বিপিএমটা যেহেতু আমাকে জিজ্ঞাসা করেছো, তাই বিপিএম সম্বন্ধে আমি বলছি। যে প্রথমত বিপিএমরা তো লেভেল 1 আর লেভেল 2-তে খুব ভালো বেতন পান। বিপিএমদের লেভেল 1-এ বেতন রয়েছে 12,000 টাকা, অর্থাৎ 4 ঘন্টা কাজ করলে, আর 5 ঘন্টা কাজ করলে অর্থাৎ লেভেল 2-তে তাদের বেতন রয়েছে 14,500 টাকা। তো এটা তাদের স্যালারি, কিন্তু স্যালারি বাদ দিয়ে তারা বছরে একটা টাকা পান 6,000 টাকা বছরে, যেটা চিলড্রেন এডুকেশন ভাতা হিসেবে। আরেকটা রয়েছে স্টেশনারি চার্জ, প্রত্যেক মাসে 25 টাকা, এটা কিন্তু সরকার দেয়। একটা রয়েছে অফিস রেন্ট, অর্থাৎ এর দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে সরকারি কোনো জায়গায় যদি অফিস থাকে, তাহলে সরকার কিন্তু 200 টাকা করে দেবে মাসে, যেমন পঞ্চায়েত বা স্কুল। আর যদি অফিসটা কোনো প্রাইভেট কোনো যদি কোনো ব্যক্তির কাছে ভাড়া নেওয়া হয়,
তাহলে সেক্ষেত্রে সরকার কিন্তু 500 টাকা করে প্রতি মাস দেবে অফিস রেন্ট হিসেবে। যদিও এখনকার দিনে অফিস রেন্ট 500 টাকাতে কেউ কোনো দিন দেয় না, মোটামুটি 5,000 থেকে 6,000 টাকা লাগে। তবুও সেসব বাদ দিয়েও এই সমস্ত এক্সট্রা ইনকাম রয়েছে। আর যে ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাঙ্ক, এটা তোমরা যত জনগণকে উদ্বুদ্ধ করতে পারবে, যত তোমরা অ্যাকাউন্ট খোলাতে পারবে, বিপিএমদের জন্য বলছি, তত কিন্তু তোমাদের তাতে এক্সট্রা ইনকাম রয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের কোশ্চেন ছিল যে ওয়েস্ট বেঙ্গল জিডিএস সাইকেল 1-এ সেকেন্ড লিস্ট বেরোবে কি না সাইকেল 3 বেরোবে। দেখো তোমরা জানো যে সাইকেল 1-এ 5,778টা ভ্যাকেন্সি ছিল, আর সেটা কিন্তু কোর্ট কেস হয়ে গিয়েছিল, কারণ তখন মাদ্রাসারা কিন্তু ফিল আপ করতে পায়নি। তো কোর্ট কেসের জন্য মোটামুটি 3 বছরের কাছাকাছি কিন্তু রেজাল্ট বেরোয়নি। আর এই 3 বছরের মধ্যে অনেকেই কিন্তু বিভিন্ন রকম চাকরি বা অনেকেই এদিক ওদিক চলে গেছে। তো যতদূর আমার কাছে খবর রয়েছে, কারণ আমি নিজে একজন ডাক বিভাগের কর্মী, তাই আমার কাছে যতদূর খবর রয়েছে যে 5,778টা পোস্ট কিন্তু জয়েনিং হয়নি, 1,500 থেকে 1,600টা কিন্তু জয়েনিং হয়েছে, বাকিগুলো কিন্তু পুরো খালি পড়ে আছে। তাই মোটামুটি অনুমান করা যাচ্ছে যে সাইকেল 1-এর সেকেন্ড লিস্ট বেরোতে পারে। এর কিন্তু কোনো রকম অফিসিয়াল প্রুফ বা ভিত্তি নেই, তবে মোটামুটি অনুমান করা যায় যে বেরোতে পারে। তবে সাইকেল 2-এর যদি জয়েনিং প্রসেস সব শেষ হয়ে যায়, তবে কিন্তু সাইকেল 3 বেরোবার সম্ভাবনাটাও প্রবল। তবে এখনও যেসব স্টেটগুলির সাইকেল 2-এর রেজাল্ট বেরিয়ে গেছে, জয়েনিং শেষ হয়ে গেছে সাইকেল 2-এর, তাদের কিন্তু সাইকেল 3 বেরোয়নি। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলা যাচ্ছে না, সেকেন্ড লিস্টও কিন্তু বেরোতে পারে। তবে এটা কিন্তু পুরোটাই আনুমানিক, এর কিন্তু অফিসিয়াল কোনো প্রুফ নেই, তোমাদের আগে আমি বলে দিচ্ছি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের কোশ্চেন ছিল যে বিপিএম ও এবিপিএম সিলেকশনটা কিভাবে হয়। দেখো বিপিএম আর এবিপিএম সিলেকশনটা তোমরা যদি দেখতে যাও, এটা অনেকটা কলেজে তোমরা নিশ্চয়ই ভর্তি হয়েছো অনেকেই, সে কলেজে ভর্তি হওয়ার মতো, কাউন্সিলিংয়ের মতো। যে পোস্ট অফিসে মনে করো বিপিএমের জন্য মোট 1,000 জন ফিল আপ করেছে, হয়তো কোনো পোস্ট অফিসে বিপিএমের জন্য 1,000 জন ফিল আপ করেছে, তো সেখানে যার নাম্বার সবথেকে বেশি সে সেখানে বিপিএম পাবে। হয়তো বিপিএম 96% পেয়েছে। আর এবিপিএমের যদি কোনো জায়গায় শূন্যপদ থাকে, তার যদি 97% খালি থাকে, সে যদি এবিপিএমের জন্য ফিল আপ করে থাকে, তাহলে সমস্ত এবিপিএমদের যারা ফিল আপ করেছে সবাইকে এক কাছে নিয়ে তারপর যার বেশি নাম্বার আছে তাকে কিন্তু এবিপিএমের পোস্টটা দেওয়া হবে। তো অনেকটা কলেজের কাউন্সিলিংয়ের মতোই কিন্তু এই সিলেকশন প্রসেসটাও। আশা করছি বোঝাতে পেরেছি। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের কোশ্চেন ছিল যে স্যার আমি সাইকেল 2-এর ফর্ম ফিল আপ করার সময় ডেট অফ বার্থের কোনো রকম প্রুফ দিতে ভুলে গেছি, তাহলে আমার ফর্ম কি ক্যান্সেল হয়ে যাবে। দেখো ডেট অফ বার্থ কিন্তু ম্যান্ডেটরি বলা ছিল, তবে এর পেছনেও কিছু শর্ত ছিল। এর অ্যান্সারটা যদি আমাকে সঠিকভাবে দিতে হয়, তাহলে আমাকে এবার সাইকেল 2-এর অফিসিয়াল নোটিফিকেশানে যেতে হবে। দেখো আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশানে। তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশান ফর দ্য পোস্ট অফ গ্রামীণ ডাকসেবক সাইকেল 2 2019 ওয়েস্ট বেঙ্গল সার্কেল। তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করার পর তোমরা এখানে নিচের দিকে আসবে, স্ক্রল করে নিচের দিকে আসবে, তারপর এখানে একটা অপশান দিয়ে তোমরা দেখতে পাবে হাউ টু অ্যাপ্লাই। এখানে কোন কোন ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখো 4 নাম্বার পয়েন্টে ডেট অফ বার্থ কিন্তু দেওয়া আছে। এরপর ম্যান্ডেটরি বটে কি না এর প্রুফটা দেখো তোমরা এখানে দেখতে পাবে। স্ক্রল করে নিচের দিকে আসার পর একটা তোমরা এখানে টেবিল দেখতে পাবে। এখানে 2 নম্বর টেবিলটা দেখো ডেট অফ বার্থ প্রুফ ইফ ডিওবি ইজ নট ইন দ্য এসএসসি মার্কশিট, এসএসসি মার্ক মেমো, এসএসসি সার্টিফিকেট হ্যাভিং মার্কস গ্রেডস পয়েন্টস। অর্থাৎ ডেট অফ বার্থের প্রুফ যদি তোমাদের মাধ্যমিকের মার্কশিটে যেটাতে মার্কস গ্রেডস পয়েন্ট দেওয়া থাকে সেটাতে যদি না থাকে, তারপর দেখো আপলোডিং ফাইল ফরম্যাট জেপিজি, তারপর দেখো সাইজ দেওয়া আছে, তারপর দেখো ম্যান্ডেটরি হ্যাঁ কি না সেটা এবার দেওয়া আছে যে ম্যান্ডেটরি ইন কেস অফ ডিওবি নট অ্যাভেলেবেল ইন এসএসসি মার্কশিট মেমো। অর্থাৎ
তোমার যে মাধ্যমিকের মার্কশিটটা সেটাতে যদি তোমরা যখন আপলোড করেছো সেটাতে যদি ডেট অফ বার্থের প্রুফ লেখা থাকে তাহলে কিন্তু আলাদা করে আর প্রুফ দেওয়ার দরকার নেই। যদি তোমাদের মার্কশিটে কোনো রকম প্রুফ দেওয়া না থাকে তাহলে কিন্তু ম্যান্ডেটরি, এখানে কিন্তু স্পেশালভাবে বলে দিয়েছে যে এটা কিন্তু ম্যান্ডেটরি। তাহলে তোমাদের যাদের মার্কশিটে ডেট অফ বার্থের কোনো রকম প্রুফ নেই তারা যদি ডেট অফ বার্থের প্রুফ না দিয়ে থাকো তাহলে কিন্তু 99% ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবে, লাইক করবে। আর আশা করছি আজকের পর থেকে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না। যদি কোনো রকম কনফিউশন থাকে তোমরা আমাকে টেলিগ্রাম গ্রুপে জানাবে। তোমরা আগে টেলিগ্রাম অ্যাপটিকে ডাউনলোড করবে, তারপর লিঙ্কে ক্লিক করবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর ভিডিওটিকে অবশ্যই তোমরা প্রচুর পরিমাণে লাইক করো আর শেয়ার করো। ভিডিওটি অনেক বড় হয়েছে, তোমরা বুঝতেই পারছো আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। একটা লাইক তোমাদের কাছ থেকে আশা করতেই পারি। তো যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে। আজকের মতো আমি এখানেই শেষ করছি, পরের দিন আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।